হাদি হত্যার বিচার চেয়ে বা হাদি ইস্যুতে আবারও উত্তপ্ত বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের জনগণ আবারও হাদি হত্যার বিচারের এই ডিলে এবং মূল আসামিকে শনাক্ত করতে না পারার কারণে শাহবাগ চত্বরে জড়ো হয়েছেন এবং রাতভর সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এবং আপামর জনসাধারণ এবং অ্যাক্রস দ্য বোর্ড সবাই সেই জায়গাতে এখন জড়ো হয়েছেন লেডিস এন্ড জেন্টলম্যান, এবং স্লোগান দিচ্ছেন হাদির হত্যার। সেই সাথে বলে রাখি যে আজকে সবচেয়ে ব্রেকিং নিউজ হলো, যারা এইমাত্র যোগ দিলেন, যে হাদি হত্যার মাস্টার মাইন্ড শাহিন চেয়ারম্যান, যিনি বলা হচ্ছে, উই ডোন্ট ইভেন নো দ্যাট, বাট দে সেড, সেই শাহিন চেয়ারম্যান অলরেডি he somehow escaped into India, and right now he's en route to Arab Emirates, I mean Dubai or Abu Dhabi। আপনার সে চলে যাচ্ছে, এই খবরটা এখন আমরা জানলাম। উই ডোন্ট ইভেন নো হোয়াটস গোয়িং অন। তবে কয়েকটা বিষয় আমি বলে রাখি। সেকেন্ড থিং হলো যে আপনার বাংলাদেশের সরকার ভারতীয় জন্য ভিসা বন্ধ করেছে in return to the protest of what happened or the mob attack at our consulate or embassies in India, embassy and consulates in India and visa center। এবং ভারতীয়রা মহাবিপদে রীতিমতো, মানে ভারতীয় ব্যবসায়ী যারা আছেন তারা বিপদগ্রস্ত। বিশেষ করে আপনারা জানেন স্টিল উই হ্যাভ বিগ ট্রেডস উইথ গোয়িং অন উইথ ইন্ডিয়া, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনার অনুষ্ঠান অপেক্ষা করি 2 ঘন্টা। আলী আহমেদ, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, আলী অ্যাপ্রিশিয়েট ইট। Because of you guys, I feel to come, honestly speaking. So, আরো একটা খবর হলো যে the mob attacks on Christian community in India going on. They carried out, honestly speaking, across India, attack on 25th of December, which is the Christmas day, condemned for this barbaric and heinous attack on the peaceful Christian community in India, ladies and gentlemen. So I urge the US government, all these big institutions who are overseeing those, to come forward and act accordingly and promptly to save Christians in India. That's what it is. By the way, বলে রাখি যে আপনার হাদি হত্যাকাণ্ডে আপনার মনে হচ্ছে যে হাদির ব্যাপারটা হলো যে হাদির ঘটনাটা এখন প্রশ্ন হলো যে অনেকে বলছেন, বিশেষ করে ভারতীয় প্রেতাত্মা যারা বলছেন তারা ট্রাইং টু ইগনোর। বাই দ্য ওয়ে, বলে রাখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে ওনার বাবার খবরে জাতীয় স্মৃতিসৌধে গেছিলেন। উনি সেটা করেছেন, অনেক আবেগ আপ্লুত ঘটনার জন্ম হয়েছে সেখানে। স্বাভাবিকভাবেই 17 বছর পরে বাবার কবর জিয়ারত করেছেন যে কোনো ব্যক্তি। ঠিক আবার আপনারা যারা দেশে যাইতে পারেন নাই, আই ফিল ইট, বিকজ আই ফিল ইট। আমরা দেশে যেতে পারি নাই 9.5 বছর, নিজের ভাইয়ের মুখটা পর্যন্ত দেখতে পারি নাই এই ফ্যাসিস্টদের কারণে। কোনো কিছু না, শুধুমাত্র বলেছি যে stop fascism in Bangladesh. That's what it is. Maintain or follow the democratic path. Nothing else. That's what we said, and they don't like it. Because fascist and authoritarian, these are the killing words for them. That's why they didn't like that. Ladies and gentlemen, so সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে হাদির হত্যাকাণ্ড বা হাদির বিচারের দাবিতে আবারও ইনকলাব মঞ্চ তারা the staged at শাহবাগ, যেটাকে হাদি তত্ত্ব যেটাকে আমরা ঘোষণা দেওয়া হয়েছে সেখানে, এবং আপামর জনসাধারণ সেখানে অংশগ্রহণ করেছেন। এবং আমি দেখে ভালো লাগলো যে এই যে আমার স্ক্রিনে যারা আছেন এখানে সবাই মোটামুটি পুরুষ এবং নতুন প্রজন্মের পুরুষ মহিলা। আপনারা দেখেন একটু, দেখেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে তারা তো হাদির ঘটনা আমি আসি আমার এটা তো হাদির জন্য তারা করেছেন। আমি একটা জিনিস কি, আপনারা যারা বলতে চান যে forget Hadi, no we cannot. Hadi is the existence of our country and our generations right now. We can't forget him. It doesn't matter what political party you belong to or not. Hadi was the nucleus of our new generations, ladies and gentlemen. We can't forget him. That's the bottom line. এবং মানুষ এটা বলবে না কখনো হাদিকে, কারণ একরস তাবড়। আপনারা যদি দেখেন সেনাবাহিনীর মধ্যে, আপনি যখন পুলিশের ভিতরে, তার প্রতি মানুষের যে টান, ভাই আমি ওসমান হাদির চত্বর চাই। আমি মনে করি অবশ্যই, কেন জানেন, ভবিষ্যতে কোনোদিন কোনো হাদিকে হত্যা করার আগে চিন্তা করবে একটা কনসিকুয়েন্স এই ফেসিবাদীরা এবং এই বাংলাদেশ বিরোধীরা এবং এই প্রেতাত্মারা। বাই দ্য ওয়ে, বলে রাখি আরো একটা জিনিস, লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ জয়েন মি to express your solidarity or support my comment or statement that we got to clean up our country from the Indian brokers. That is the bottom line. If we can't do that, আমরা যদি ভারতীয় দালাল মুক্ত রাজনীতি থেকে ভারতীয় দালাল মুক্ত আমরা করতে না পারি, we'll be in big trouble. I can tell you that today, because যা দেখতে পাচ্ছি। আর একটা অ্যালার্মিং নিউজ আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই আপনাদের সাথে। সেটা হলো, দেখলাম যে আপনার শেয়ার করা হয়েছে যে এআই দিয়ে যেখানে সারা বিশ্ব নিন্দা করতেছে বর্তমানে ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা, সেগুলা এআই দিয়ে বাংলাদেশ বলে চালিয়ে দিচ্ছে ভারতীয়রা। অর্থাৎ তারা they are in a war, on internet, digital war. Yeah, that's what it is. ভারত, আমি আশ্চর্য। আমি আবার বলতেছি, আমি বলবো সবাইকে, আমাদের রাজনীতিবিদরে, এই যে অনেকেই মনে করেন একটা, আপনি জানেন, একটা সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে রাজনীতিবিদদের ভিতরে, আমি কি ভারত না চাইলে আপনি ক্ষমতা আসতে পারবেন না। I fuck this statement. I'm rejecting these most brutal and
আমি অনেস্টলি যদি বলি যে আনট্রুথ স্টেটমেন্ট রিগার্ডিং পলিটিক্স। ভারত না চাইলে আপনি ক্ষমতা আসতে পারবে না, এটা অঘোষিতভাবে আওয়ামী লীগ এবং কিছু বর্তমানে আছেন তারা মনে করেন। ওয়াই? ভারত না চাইলে মানে কেন পারবো না আমরা? ভারতের সাথে কোনো দেশেরই সম্পর্ক নাই, পশ্চিমা বিশ্ব সহ কারণ। ভারত না চাইলে কেন, বরং ভারত ডাকে চায়, তার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। দ্যাট ইজ আওয়ার লাইন। ভারত যদি কোনো গোষ্ঠীকে সাপোর্ট দেয়, সমর্থন দেয়, বুঝে নিতে হবে সে আপনার বাংলাদেশের মানে স্বার্থের বিপক্ষে দাঁড়িয়েছে। এটা ৫৪ বছর নয়, ৫৪ বছর স্বাধীনতার আগ থেকে আমরা দেখে আসছি। এটা ইতিহাস বলছে, আমি ছিলাম না, বা ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি। যখনই দেখবেন কোন ব্যক্তির প্রতি ভারত নমনীয় মনে করে হি ইজ দ্য রাইট পারসন, ধরে নিতে হবে দিস ইজ এ ক্যান্সার ফর আওয়ার কান্ট্রি এন্ড দ্যাটস হাউ ইট ইজ। ভারত যদি কাউকে পছন্দ করে, ধরে নিতে হবে অটোমেটিকলি মানে উনি বাংলাদেশের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়েছেন। এর বাহিরে আর কোনো যুক্তি এখানে হতে পারে না, থাকতেই পারে না। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আবার বলছি যে দেশ সরকার এই সময় মোমেন্টামে আপনি দেখেন হাদি হত্যার আসামিটা, আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই, আমি এখনো বিশ্বাস করি সরকারের ডক্টর ইউনূস সহ যারা আছেন তাদের কোনো আন্তরিকতার ঘাটতি নেই মানে হাদি হত্যার বিচারের জন্য। কোনো ইন্টেলিজেন্স এজেন্সি বা ভিতরে অনেকে থাকতে পারেন, যেহেতু প্রশাসনকে তারা এখন পর্যন্ত ক্লিন আপ করতে পারেন নাই। দুঃখজনক, 15টা মাস সময় গেছে আপনাদের জন্য, কিন্তু পুলিশকে এখন পর্যন্ত ক্লিন আপ করতে পারেন নাই, পুলিশকে টেক করতে পারেন নাই। এর চেয়ে লজ্জাজনক আর দুঃখজনক আর হতে পারে না। তবে এখানে বলে নাকি আপনারা তো শেষ সময়ে চলে এসেছেন, আপনাদেরকে তারপর ধন্যবাদ দিই, অনেক ভালো ভালো কাজ হয়েছে, কিন্তু আরো অনেক কাজ বাকি ছিল, আপনারা করতে পারেন নাই। এই সময় করে যাওয়া উচিত ছিল এটা, বুঝতেন? আর যে যে জিনিসগুলো আপনারা এনেছেন আমি আপনাদেরকে বলি, এগুলো যেন ইমপ্লিমেন্ট হয় নির্বাচনে। সবচেয়ে বড় আমি এটা, কারণ নির্বাচনের যে বিধিমালা আইন আমরা চাই না একটা দল এবং একটা রাজনৈতিক ব্যক্তি এটা মানে আপনার লঙ্ঘন করে। যদি লঙ্ঘন করে থাকে তারা, সেখানে তাকে তার প্রার্থিতা বাতিল সহ এগুলাকে ইমপ্লিমেন্ট এবং ইনফোর্স করতে হবে, ল যেগুলো আছে। এর বাইরে যেন আমরা নির্বাচন কমিশনকে আমরা ব্যর্থ ভাষায় বলছি, আমি ব্যক্তিগতভাবে মানে আমার মানে পার্সোনাল কমিউনিকেশন আমি বলেছি, আমরা এটা চাই মানে এটার জন্য মানে ঘটে। আজকের একটা ইউনূসের ছবি তো জুতা মেরেছে, আমরা কি প্রতিবাদ করতে পেরেছি? আচ্ছা, তো মানে কে মেরেছে আপনি এটা কল্পনা করবেন, আমাকে একটু জানাবেন, রাইট? আমাকে রাশেদকে নিয়ে কিছু বলেন, কোন রাশেদ? আচ্ছা, তো রাজনীতিতে এখন বর্তমানে চলছে জুচ্চুরি, মানে কেউ এমপি হওয়ার জন্য ডেসপারেট, কে কোন জায়গাতে যাবেন কেউ জানেন না, নিজের দল ছেড়ে মার্কা ছেড়ে যাচ্ছেন শুধু এমপি হওয়ার জন্য, এই দলে যোগ দিচ্ছেন। এই জুচ্চুরিটা বন্ধ হওয়া দরকার রাজনীতিতে। আমরা সবাই এত কষ্ট করেছি, আপনারা যা ইচ্ছা তাই করবেন, যখন যা ইচ্ছা তাই করবেন, আমরা কিন্তু এটা মেনে নেবেন এত সহজে, এটা বলে রাখি। মানে লেট মি মেক ইট ক্লিয়ার, এই যে আপনারা দেখতেছি, এবং আপনি জানেন এই যে জুট করা, মানে আপনি আমাকে দিয়ে দিলাম আমি আপনাকে সমর্থন দিব, এগুলা অগণতান্ত্রিক, এটা পৃথিবীতে কোথাও আপনি পাবেন না। নির্বাচিত হওয়ার পরে তখন মানে আসনের ভিত্তিতে কোয়ালিশন গভর্নমেন্ট হয় পৃথিবীর অনেক দেশে, কিন্তু নির্বাচন হওয়ার আগে দল থেকে মানুষ নিয়ে উনি এই দল থেকে পদত্যাগ করে এই দলে যোগ দেয়, এই দলে পদত্যাগ করে এই দলে যোগ দেয়। দিস ইজ দ্য ফানি হিলারিয়াস থিং। এভাবে গণতন্ত্র টেকসই কখনো হয় না। এগুলা এই প্র্যাকটিস থেকে আমাদের বের হয়ে আসা উচিত বলে আমি মনে করি। আপনি নির্বাচন করুন আপনার আইডি দিয়ে, আপনার আইডেন্টিটি দিয়ে, বলেন আমি অমুক, মানে ফর এক্সাম্পল আপনি গণ অধিকার পরিষদ গিয়ে নির্বাচন করুন, যে আমাকে ভোট দিবেন আমি এই করবো। নির্বাচনের পরে আপনি কোন দলে যাবেন, কোন দলের সাথে গিয়ে সরকার গঠন করবেন, দ্য পার্ট অফ দ্য কোয়ালিশন গভর্নমেন্ট ইফ নেসেসারি ডিসাইড ইউ ডিসাইড দেন। বাট এখনই দল ছেড়ে আরেক দলে, এর চেয়ে বড় প্রতারণা জাতির সাথে এবং এর চেয়ে বড় জুচ্ছরি and dysfunctionality in a political system আর হতে পারে না। It's a deception. This is weird. It's not a democracy. This is not kind of মানে I mean this is a shame for our political system. যে আপনি যে কে কোথায় যাচ্ছে কেউ জানে না, কে কোথায় গিয়ে ল্যান্ড করবে এখন কেউ যাচ্ছে না, কেউ জানে না। আপনি রাজনীতি করেন, গাছ যদি থাকে আপনি আপনার মার্কা এবং আপনার কি নিয়ে, আপনার দল নিয়ে, নাম নিয়ে আপনি রাজনীতি করেন, এর মানে হচ্ছে আপনি একটা ফেক ক্যারেক্টার, গুপ্ত। আপনি এতদিন করলেন মানে একটা দল, এখন বলছেন আমি বিএনপি করি বা আমি জামায়াত করি, ফর এক্সাম্পল, এখন আমি জামাতের পক্ষে। হ্যাঁ, ইউ হ্যাভ দ্য রাইট টু যে কোন দলকে ছেড়ে গিয়ে যে কোন দলে যোগ দিতে পারবেন, আপনি রাজনীতি হতে পারে। কিন্তু আপনি যদি ফ্রিকোয়েন্টলি এই কাজটা করেন এবং অন দ্য টপ অফ ইট আপনি এখন নির্বাচনের জন্য আরেক দলে যোগ দিবেন আপনার দল ছেড়ে, তাহলে এতদিন যে রাজনীতি করেছেন আপনি, আপনার যে দলের আইডিওলজি ছিল এটা মিথ্যা বলেছিলেন আপনি আমাকে, আপনি মিথ্যা বলেছেন, না হলে আপনি সত্যের জন্য যাচ্ছেন, অথবা আপনি সত্য ছেড়ে মিথ্যার জন্য যাচ্ছেন, দুইটা থেকে একটা, এর বাইরে তার কিছু হতে পারে না। আপনি আপনার দল দিয়ে নির্বাচন করতে পারেন না, আপনি জনগণকে বলতে পারেন না দিস ইজ মাই পার্টি, দিস ইজ মাই মার্কা, এবং আমি এটার জন্য দাঁড়িয়েছি আপনার জন্য, এই হচ্ছে আমার আইডিওলজি, এই হচ্ছে দিস ইজ দ্য পয়েন্ট দ্যাট আই স্ট্যান্ড বাই। এখন আপনি আরেকটা দলে গিয়ে আপনি নির্বাচন করে বলবেন আমাকে ভোট দেন, দিস ইজ ডিসকাস্টিং। এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি, এবং পৃথিবীর কোথাও আপনি এগুলো পাবেন না, শুধুমাত্র বাংলাদেশের ভ্রান্ত পলিটিক্যাল সিস্টেমে এগুলো আপনি সবসময় পাবেন। ইটস আ শেম ফর আওয়ার পলিটিক্স, এবং উই নিড টু গেট রিড অফ দিস কাইন্ড অফ সিস্টেম। অনেস্টলি স্পিকিং, লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনি দেখেন আজকে কে কোন দলে যাবে, কোথায় গিয়ে ল্যান্ড করবে কেউ আমরা জানি না, এরা কারা? এভাবে রাজনীতি হয় না, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, লেডিজ এন্ড জেন্টলম্যান। আচ্ছা, সো গেল একটা। সেকেন্ড থিং হলো যে এখন আসি আমার মূল পয়েন্টে, বাংলাদেশ সরকার ভিসা বন্ধ করেছে ভারতীয়দের জন্য, যেহেতু ভারতে বাংলাদেশের মিশনগুলোতে হামলা হয়েছে, সেই কারণে মহা বিপদে পড়েছে ভারতীয়রা। এবং এটা
এটা এটা থ্যাংক ইউ সো মাচ ইভান ভাই। এটা হতেই পারে, কেন হতে পারে জানেন? মনে রাখবেন, আমি আবারও বলছি, বাংলাদেশ ভারতের মার্কেট, ভারত বাংলাদেশের মার্কেট নয়। যদি $18 বিলিয়ন প্রোডাক্ট আপনি রপ্তানি করেন, নিয়মিত আপনার মানুষ এই দেশে আসতে হবে, যাইতে হবে, এবং আমাদের আত্মীয়তার বন্ধনেও আমরা মানে আবদ্ধ মানে ভারতের সাথে আসা যাওয়া চলতেই হবে। সবচেয়ে যদি এটা বন্ধ হয়, তাহলে সবচেয়ে বড় মানে লুজার কারা? ভারত, এবং সেটা প্রমাণিত হয়েছে। মানে হাহাকার চলছে, ব্যবসায়ী যারা পণ্য নিয়ে আসছিলেন তারাও যেতে পারতেছেন, আসতে পারছেন না বাংলাদেশে, সেখানেও তারা বিপদগ্রস্ত হচ্ছেন। সুতরাং ভারত যদি তারা এই কাজগুলো করে, তাদেরকে শিক্ষা এভাবে দিতে হবে। এখন একটা জিনিস আপনি মনে রাখবেন, যে ভারত কখনোই বাংলাদেশকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না ব্যর্থহীন ভাষায় আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে বলতে পারে, ইউ নো হোয়াট, এনাফ ইজ এনাফ, স্টপ রাইট দেয়ার, ডোন্ট মুভ, we are sick of your propaganda and sick of your policies, so just stop there, leave us alone, let us handle our internal affairs, just shut your mouth, get the hell out of our country, that is our name. এই ভাষায় যদি বলা যায়, বাংলাদেশ হয়তো রক্ষা পাবে, আর না হলে রক্ষা পাবে না। এখন আপনি ধরুন একজন দুইজন রাজনৈতিক দলে আছেন, আপনারা একজন এইটা বললেন, ভারত আমাদের বন্ধু, স্বাধীনতা এই করেছে সেই করেছে। স্বাধীনতার যুদ্ধে কি করেছে ভারত, সেটা তো আপনারা বলেন নাই, আমাদেরকে জানান নাই। আমরা জোর করে সেই শিক্ষাটা, ইতিহাসটা নিয়েছি। এখন আমরা জানি কে কি করেছে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে 1971 সালে, রাইট? অবদান থেকে সবচেয়ে বড় হচ্ছে 1971 সনে ভারতীয় প্রতারণা, যে প্রতারণা করেছে বাংলাদেশের ইতিহাসে, এমন ভয়ঙ্কর প্রতারণা আর কেউ করে নেই বাংলাদেশের সাথে। নাম্বার 1 প্রতারণা, সেটা নিয়ে বিতর্ক উঠেছে, আপনারা দেখেছেন। সেটা হচ্ছে 1971 সালে যে মানে সারেন্ডার অনুষ্ঠান যেটা আছে, সেই অনুষ্ঠানে বাংলাদেশ এখন প্রতিনিধি রাখা হয় নাই, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে, দেখানোর জন্য যে এটা ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের যুদ্ধ নয়। অথচ আমাদের পলিটিশিয়ান আছে, গাছ ছিল না কারো বলার জন্য যে ইউ নো হোয়াট, দিস ইজ রং, সামওয়ান গট টু বি দেয়ার। কোথায় ছিলেন আমাদের বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন? আমরা তো স্বাধীনতা লাভ করে ফেলছিলাম তখন, কই আপনাদের তো কোনো ধরনের কি দেখলাম না তখন, পারলেন না, পরবর্তী সময় পারলেন না, কখনোই এটা করে নাই। আর ইতিহাসে যে সম্পদ নিয়ে গেছে, আমি তো বললাম না, আমি আশ্চর্য হয়েছি এটা দেখে, যে তারা বিজয় দিবসে বাংলাদেশ থেকে নেওয়া পাকিস্তানিদের সম্পদ দেখায়, তারা ডিসপ্লে করে প্রদর্শন করে বিজয় দিবস উপলক্ষে, যে এই দেখেন মিয়াজির গাড়ি, এর গাড়ি, হেয়ার ট্যাঙ্ক, হের এই সেইটা। লজ্জাও নাই, লজ্জাও নাই এদের। আচ্ছা, আপনি ইভান ভাই বলছেন যে জামাত এবং এনসিপির যে অ্যালায়েন্স হয়েছে, সেই অ্যালায়েন্সটা কিছু বলার জন্য। এনসিপি যতটুকু জানলাম, যে তারা চেষ্টা করেছিলেন বিএনপির সাথেও যেতে, তারা মানে দরদাম তারা করেছেন অনেকগুলা, সেখানে হয় নাই, এখন তারা এসেছেন। আমরা দেখবো, আমরা দেখার চেষ্টা করবো শেষ পর্যন্ত আসলে তারা এখানেও থাকেন কিনা, কারণ তারাও ভেরি ইনডিসাইসিভ, তারা যে কি করেন না করেন বোঝা মুশকিল। তবে এনসিপি বুঝতে হবে, এনসিপির একটা সেন্সারি পজিশন দাঁড় করাতে হবে, যে এই পজিশনে, যে পজিশনের দিলে তারা দে স্ট্যান্ড বাই দা মানে পজিশন অর আইডিওলজি ওর কমিটমেন্ট ওর স্ট্র্যাটেজি, এর বাইরে গেলে তাদের রাজনৈতিক মানে ভবিষ্যৎ বিপন্ন হতে পারে বলে আমি মনে করি। এবং এনসিপি কিন্তু স্মার্ট, তারা তারেক রহমান সাহেবের আসা পর্যন্ত অপেক্ষা করে উনি আসার পরে সবকিছু বিশ্লেষণ করে দেখেছে যে মানে তাদের কাছে মনে হয়েছে যখন জামাতের সাথে গেলে তাদের লাভ হবে, বিকজ তারা একটা হিসাব নিয়েছে এখান থেকে, কে ক্ষমতা যেতে পারবে কিনা গেলে কি হবে, ইউ নো আই মিন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট নাও। তারা এতদিন অন্য হিসাব করেছিল, এখন তারা বুঝেছে, দে আর ক্যালকুলেটিং অনেস্টলি স্পিকিং। বাট আমি বলি, এটা এই যে আজকে এই দলে, কালকে আমি যাবো কিনা, এই দলে যাবো কিনা, সেই দিস ইজ কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ পলিটিক্যাল প্রস্টিটিউশন, মানে আমি মনে করি এটা। ইয়েস ইট ইজ। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আবার বলি যে দল, এটা আপনি কি জানেন, এটা এই মানে নির্বাচন কমিশন অনেক বারো কাজের ভিতরে একটা কাজ করেছে। আপনি যদি নির্বাচন করেন, আপনি যেই দলের নেতা, যেই দল আপনার, ওই দলের মার্কার বাহিরে আপনি নির্বাচন করতে পারবেন না। দেখেন, এটা কিন্তু মন্দের ভিতরেও আমাদের নির্বাচন কমিশন ভালো কাজটা করেছে এখন থেকে। এবার কি, ওই দলের মূল নেতা ছাড়া কারোর ছবি পোস্টারে আপনি দিতে পারবেন না। এটা কিন্তু একটা রিফর্মিস্ট, ভেরি রিফরমেশন, সিরিয়াস রিফরমেশন। এর জন্য এখন প্রশ্ন উঠছে, ধরে অনেকে প্রশ্ন করতেছেন, যদিও এটা মানা কষ্ট হবে অনেক দলের সাথে, বিএনপির সাথে, বেগম খালেদা জিয়া বাহিরে আর কারো ছবি কি এখানে দিতে পারবেন, যেহেতু উনি চেয়ারপারসন? এই প্রশ্নগুলো আসছে। যদি নির্বাচন কমিশনের আইন থাকে, আপনি পারবেন না, দ্যাটস হোয়াট ইট ইজ। আপনি দিতে পারবেন না এটা, এখানে নির্বাচনী পোস্টারে আপনি দিতে পারবেন না, ইউজ করতে পারবেন না, এটা যদি আইন হয়ে থাকে। এটা কিন্তু একটা মারাত্মক আইন। এটা বিএনপি মানবে কিভাবে এটা আমি জানি না, কারণ হলো এটা তো একটা ট্র্যাডিশন, যে বেগম খালেদা জিয়া এবং মানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবি এখানে দেওয়া হবে, এবং তারপর তারেক রহমানের ছবি দেওয়া হবে। এটা হচ্ছে একটা, বা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মতো ছিল, বা এরশাদের সময় মানে এরশাদের ছবি সবার আগে লাঙ্গল টু লন্ডন, সরি এটা বলে গেছে, মানে ইটস মাই ব্যাড। সো মানে লাঙ্গল মার্কায় ভোট দিবেন, এটা সেটা। সো ইউ নো আই মিন, দিস ইজ নাইস একটা মানে জিনিস কিন্তু তারা করেছে। এখন এটা মানবে কিনা, না মানলে কি হবে? তখন বিএনপি অনেকে জীবনে মানতে চাইবে না, কারণ তার কষ্টের ভিতর ফেটে যাবে, তখন মানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ফটো সে সরাইতে চাইবে স্বাভাবিকভাবেই। এটা একটা ইমোশনের জায়গা, আপনারা সবাই জানেন যারা রাজনীতি করেন বা তাদের আছে। শেখ মুজিবুর রহমানের ছবি আওয়ামী লীগের কখনোই মানে সরাইতে চাইবে না, এটা আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই জায়গাতে এটা একটা ইমোশনের ব্যাপার। লেটস সি হাউ দে ইমপ্লিমেন্ট দিস কাইন্ড অফ ল, লিডিস এন্ড জেন্টলম্যান। সো লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট। হাদির শাহীন চেয়ারম্যান বর্তমানে আরব আমিরাতে। আমি আরব আমিরাতে যারা বাংলাদেশি প্রবাসী যারা আছেন, যদি সত্য হয় ঘটনাটা, আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই শাহীন চেয়ারম্যান কোথায় গেছে তাকে ধরে পুলিশে দিন, তাকে ধরে নিয়ে আসুন।
কারণ এই মানে হত্যাকারী কোনোভাবেই যেন মানে আরব আমিরাতে বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে গিয়ে, আমি জানি একটা পর্যায়ে যেহেতু তার টাকা পয়সা আছে, এরা মাফিয়া চেষ্টা করবে অন্য কোনো দেশে যাওয়ার জন্য, এরা যেন পৃথিবীর কোথাও গিয়ে মানে আশ্রয় না নিতে পারে, এটা আমরা নিশ্চিত করতে হবে। এবং সরকার যদি চায় ইন্টারপোলের মাধ্যমে যদি অ্যালার্ট জারি করে, তাহলে আরব আমিরাতে তাকে গ্রেফতার করা সম্ভব হবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ ডুইং রাইট নাও। অবভিয়াসলি এটা জুডিশিয়াল প্রসেসের ভিতরেই হতে হবে, মানে ইন্টারপোলের মাধ্যমে, লেডিস এন্ড জেন্টলম্যান, এটা আমি মনে করি। সো অ্যাবাভ অল সবচেয়ে বড় যে জিনিসটা এখানে দাঁড়িয়েছে আজকে আমাদের রাজনৈতিক ইন্টিগ্রিটি, এটা একটা বিশাল বড়। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বিএনপির যারা আছেন বা জাতীয়তাবাদী দলের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আমি বিশেষ করে যারা নতুন প্রজন্মের আছেন, আপনারা সরি তারেক রহমান সাহেব বাংলাদেশে গেছেন, ফ্যান্টাস্টিক কাজ হয়েছে, ফ্যান্টাস্টিক, মানে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সন্দেহকে একদম মাটি চাপা দিয়ে বাংলাদেশে গিয়ে পৌঁছে গেছেন। ভাই বলে নাকি চ্যানেল ইউজ বাংলা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা দিয়ে রাখবেন, দ্যাটস মাই রিকোয়েস্ট, কিছু ডু দ্যাট। এটা আমরা এই চ্যানেল গ্রো করতে হবে। আচ্ছা, এখানে সেকেন্ড থিং বলে রাখি আমি, আচ্ছা 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 এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের শেয়ার করতে চাই, সেটা হলো যে আমি আজকে দেখলাম আমরা যে 300 ফিটে যে প্রোগ্রাম হয়েছে, ও বাই দ্য ওয়ে, তো উনি এসেছেন এবং এটা বিএনপির জন্য নয়, বাংলাদেশের জন্য একটা বিশাল বড় ব্যাপার। কারণ এটা আসবেন না, এটা এক ধরনের মানে ভয়ঙ্কর ব্যাপার ছিল যে উনি নির্বাচনের আগে আসবেন না বিএনপির জন্য। ফাইনালি উনি এসেছেন বাংলাদেশে, ফ্যান্টাস্টিক এভরিথিং রাইট। অনুষ্ঠান নিয়ে আমার দুটি বক্তব্য আছে, যারা বিএনপি যারা এসেছেন শুনবেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম, বিএনপিতে এসে সবচেয়ে বড় সমাগম হয়েছে। সেই সমাগমে মানুষের যারা 300 ফিটের অবস্থা ভয়াবহ, সমাগম শেষ হওয়ার পরে, মিটিং শেষ হওয়ার পরে, সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পরে, গার্বেজ এভরিওয়্যার, ডিসকাস্টিং। স্বাভাবিকভাবেই এটা হবে, এটা বাংলাদেশি মানুষ যেহেতু আমরা, এটা আমেরিকাতে হইতে পারে, বাট বাট এভাবে হবে না ডেফিনেটলি, যেহেতু তারা গার্বেজ মানে স্যানিটেশন ব্যবস্থা খুব মানে মানে তারা এগুলো দেয়, এগুলো রাখে, তারা সবার আগে এগুলো রাখেন। অনুষ্ঠান পরে এগুলো যেভাবে আছে এভাবে ফেলে ফেলে চলে যাওয়া হয়েছে। বিএনপির যারা এটা কোঅর্ডিনেশন করেছেন, একজনের মাথায় এটা আসলো না। এটা তো উচিত ছিল এই অনুষ্ঠানে কারণে অসুবিধা যতগুলো সৃষ্টি হতে পারে, সৃষ্টি হবেই, নাইস হেয়ার স্টাইল, থ্যাংক ইউ, সৃষ্টি হবেই। মানে এত লক্ষ মানুষ, বাংলাদেশি মানুষ, এখানে গার্বেজ হবেই, সৃষ্টি হবেই, নট আউট অ্যাবাউট দ্যাট। কিন্তু সবার আগে উচিত ছিল এই অনুষ্ঠানের একটা 500 জনের একটা ভলেন্টিয়ার টিম রেডি করা। রাজনীতি করবেন এখানে আইসা আলী, মানে উনি নেতা বক্তব্য দিলেন, এটাই তো কাজ না, রাজনীতি অন্য লেভেলের। 500 জনের একটা টিম যদি করতে পারতেন, যে কি, যে যেই মাত্র অনুষ্ঠান শেষ হলো, ওই টিমের কাজ হলো মানে ক্লিন আপ, মানে কোঅর্ডিনেট করা। 500 জন মানুষ যদি হাফ এন আওয়ার সময়ে এই জায়গাতে হাত দিত, একটা করে আঙ্গুল লাগাতো, ক্লিন। ইতিহাস হতো বিএনপির জন্য, বিএনপির রেপুটেশনাল মানে মানে যে পজিশন অন্য লেভেলে, ঐতিহাসিক পর্যায়ে পৌঁছে যেত। বরং আমি হলে বলতাম কি, আমি হলে বলতাম তারেক রহমান সাহেব আপনি এটা উদ্বোধন করে যান সবার সামনে, এদিকে গিয়ে বলবেন ক্লিন আপ অপারেশন, যেটা এটা আমি উদ্বোধন করেছেন, যে আপনারা এটা উদ্বোধন সবাই ক্লিন আপ করে চলে আসেন। ইট কুড বি ফ্যান্টাস্টিক, ওয়াই উই ক্যান ডু দ্যাট? কেন আমরা এটা করতে পারলাম না? আপনি বলেন আমারে, কেন আমরা এটা করতে পারলাম না? মানে ওই যে নতুন প্রজন্মের যারা বিএনপিতে বা এখানে আছেন, জামায়াত যদি এত বড় অনুষ্ঠান করতো তাহলে কি হইতো? জামাত যত বড় অনুষ্ঠান করেছে এ পর্যন্ত দেখেছেন কখনো? তারা যখন শেষ হয় সাথে সাথে ক্লিন আপ অপারেশন করে, একদম ফকফকা, যা ছিল না ক্লিন তার চেয়ে ডাবল ক্লিন করে চলে যায়। তা আমরা কেন করলাম না? রাইট, আমরা কেন করলাম না? আমরা কেন করতে পারলাম না? বিএনপি যারা আছেন তারা কেন করতে পারলাম না? এইটাই হলো সবচেয়ে বড় আমাদের গতানুগতিক বা ট্রাডিশনাল রাজনৈতিক দলের সবচেয়ে বড় ডিসক্রিপেন্সিস এবং তাদের ডার্ক সাইড, এই কম্পারিজন লেভেলটা। এটা আমি যদি এখানে থাকতাম ওই জায়গাতে, আমি ওইটার নেতৃত্ব দিতাম, যেটা মানুষের বিরক্তির কারণ হয়, বা ডিসক্রিপেন্সিস টু মিটিগেট দ্য ডিসক্রিপেন্সিস, এটা থাকতাম আমি এটা করতাম। বিশ্বাস করেন, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, জানতে হবে ভবিষ্যতে। 500 জনের একটা টিম একটিবার যদি উনি ঘোষণা দিতেন যে আমার সাইডে এখানে গার্বেজ ব্যাগ আছে, গার্বেজ ট্রাশ ব্যাগ, বিন যাকে আমরা বলি, বলে রাস্তা ফেলে যাবেন, মানে রাস্তার পাশাপাশি, পরে 2-3টা ট্রাক এসে 10 থেকে 15 মিনিটের ভিতরে রাইট ক্লিন, এভরিথিং ক্লিন। এটা 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 ইতিহাস সৃষ্টি করতো এবং অন্য লেভেলের পজিটিভ ভাইবস তৈরি করতো আপনার এই জায়গাতে। কিন্তু এটা কেন করা গেল না আমি জানি না, অথচ শুধু সদিচ্ছা থাকলেই এটা করা যেত। ইয়াস, এবং কিভাবে এটা করা যায়, এয়ারপোর্টে যে নতুন যে ম্যাজিস্ট্রেট আসছে, এয়ারপোর্টের লাগেজ চুরি সহ টোটাল ব্যবস্থাপনাটা চেঞ্জ করে দিয়েছে। তাহলে এর মানে কি, সদিচ্ছা থাকলে এবং ইচ্ছা থাকলে করা যায়, সেটা প্রমাণ করেছেন ওই ম্যাজিস্ট্রেট। তাহলে 54 বছর আপনারা পারলেন না কেন? 17 বছর আওয়ামী লীগ পারলো না কেন? কারণ এরা চায় নাই, এরা দেশপ্রেমিক না, এরা দেশের পরিবর্তন সেটা তারা চায় না। তো সেই সব জায়গা তারা পরিবর্তন করার চেষ্টা করেছে, যেই সব জায়গায় পরিবর্তনের নামে লুটপাট করা যায়। দ্যাট ইজ আ বটম লাইন, দ্যাটস ইট।
আচ্ছা, এখন কি সাউন্ড আছে? এখন কি শোনা যায়? দিস ইজ আনবিলিভেবল। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। একজন আমাকে, আমি বলি এটা সাউন্ড যাওয়ার মূল কারণটা হলো একজন আমাকে ফোন দিয়েছিল। এটার সমাধান আমি কোনোভাবেই আনতে পারতেছি না। আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, সো মেইন জায়গাতে এখানে হলো হাদির বিচার হতেই হবে। হাদির বিচার যদি না হয়, আমি মনে করি যে বাংলাদেশের বিচার, বাংলাদেশ বিচারহীনতা, বাংলাদেশ নামক রাষ্ট্রটাই বিচারহীনতার ভিতরে আবদ্ধ। যে কোনোভাবে হোক হাদির বিচার হতে হবে, কারণ হাদি ছিল বাংলাদেশ। হাদির বিচার না হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, বাংলাদেশের জন্য কাজ করছেন, অন্তকে হাদি বলে গেছে, যদি আমাকে মেরে ফেলা হয় কখনো, আমার বিচারটা যেন হয় না, হাদি জন্মাবে না। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি উই বিলিভ ইট। এবং আমি মনে করি যারা আছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, আপনি যে দল করেন না কেন, আপনি করেন না কেন, আপনি জানি আপনি আওয়ামী লীগ করলে আপনি হাদিকে পছন্দ করবেন না, ভারতীয় পন্থী হলে করবেন না স্বাভাবিকভাবে, কারণ এরা কখনো বাংলাদেশকে পছন্দ করে না। আর হাদিদের পছন্দ তো দূরে থাক, এরা যাদেরকে পছন্দ করে তারা ঠিকই তাদেরকে নিয়ে থাকবে। আমরা এই দুষ্কৃতিকারীদের কাছ থেকে দেশটাকে মুক্তি চাই, হাদির বিচার হতে হবে, তার কোনো বিকল্প নেই। দ্যাটস আ বটম লাইন। এবং এই সরকারের অনতিবিলম্বে উচিত হলো যে এই হত্যাকারী ভারতে আছে না বাংলাদেশে আছে এটা খুঁজে বের করা। আর শাহিন চেয়ারম্যান যে আরব আমিরাতে আছে, অনতিবিলম্বে তাকে আইনে আওতায় আনাও, এটা আমার দাবি। এটা এবং এটা করতে হবে সবার আগে, লেডিস এন্ড জেন্টলম্যান।